Hello friends, welcome to my YouTube channel The Web as Education. So friends, আজ থেকে আমরা আরেকটা গ্রুপ নতুন একটা প্লেলিস্ট শুরু করলাম এবং নতুন ক্লাস শুরু করলাম, যেটা হচ্ছে আগামী যে ফুড এসআই এবং ক্লার্কের যে পরীক্ষা রয়েছে পিএসসি থেকে, সেইগুলোকে মাথায় রেখে আমরা অল ডাব্লিউবিসিএস এবং ফুড এসআই এবং পিএসসি ক্লার্কের যে সমস্ত প্রিভিয়াস ইয়ার এক্সামগুলো হয়েছে তার কোশ্চেন নিয়ে এখানে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে যদি আমার চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত হওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবে, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত জুড়ে থাকো এবং চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার করে রাখবেন। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, যে প্রাচীন ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট অর্থাৎ ফার্স্ট হিস্টোরিয়াল ইম্পেরিয়র অফ এনশিয়েন্ট ইন্ডিয়া কে ছিলেন? দেখো এটা ডাব্লিউবিসিএস প্রিলিমস 2000 সালের প্রশ্ন। তাই যে সমস্ত ডাব্লিউবিসিএস রয়েছে অর্থাৎ প্রিভিয়াস ইয়ার যত ডাব্লিউবিসিএস এক্সামগুলো হয়েছে সেগুলোর থেকে কোশ্চেনগুলো তোলো, এবং সবই গুরুত্বপূর্ণ ফুড এসআই এবং পিএসসি ক্লার্কের জন্য। তো কী বলেছে, প্রাচীন ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন? অপশান এ চন্দ্রগুপ্ত মৌর্য, অপশান বি সমুদ্রগুপ্ত, অপশান সি মহাপদ্মনন্দ এবং অপশান ডি বিম্বিসার। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? না, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে প্রাচীন ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট। দেখো ডিটেলস কী দেওয়া রয়েছে, আমরা একদম পুরো ডিটেলস আলোচনা করব। এখানে কী রয়েছে, যে মৌর্য রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে? চন্দ্রগুপ্ত মৌর্য। তার রাজত্বকাল ছিল 321 থেকে 297 খ্রিস্টপূর্বাব্দ, এবং প্রথম সম্রাট যিনি ভারতের বেশিরভাগ অংশকে এক প্রশাসনের অধীনে একত্রীভূত করেছিলেন। তাছাড়া কী রয়েছে এখানে মহাপদ্মনন্দ সম্পর্কে, যে মহাপদ্মনন্দ যাকে ভারতের প্রথম সাম্রাজ্য নির্মাতা বলা হয়, ইনাকে বলা হয় কি ফার্স্ট ইম্পেরিয়ার বিল্ডার অফ ইন্ডিয়া। এটাও কিন্তু প্রিভিয়াসের প্রশ্ন হিসেবে তাকে বলছে বিবেচনা করা হয়। পুরাণ অনুসারে মহাপদ্মনন্দ ছিলেন প্রথম নন্দ রাজা। তিনি ছিলেন শেষ শিশুনাগ রাজা কি বলছে মহানন্দিনের এবং একজন শূদ্র মহিলার কী ছিলেন? পুত্র ছিলেন। পুরাণ মতে কী বলছে, পুরাণে তাকে একরাট বা একমাত্র সার্বভৌম এবং সর্বক্ষান্তক অর্থাৎ সমস্ত ক্ষত্রিয়দের ধ্বংসকারী হিসেবে বর্ণনা করা হয় এখানে। নেক্সট দেখো কি বলছে, 2 নম্বর প্রশ্ন, যে সভা ও সমিতি এই দুটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান ছিল কিসের? এটাও দেখো ডাব্লিউবিসিএস প্রিলিমস কোশ্চেন। কী বলছে? অপশান এ দ্রাবিড়দের, অপশান বি ঋগ্বেদের আর্যদের, অপশান সি পার্বত্য উপজাতিদের, না অপশান ডি সিন্ধু উপত্যকার অধিবাসীদের। তাহলে সভা সমিতি কিসের ছিল? না এর সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ ঋগ্বেদের আর্যদের ছিল এটা। এক্ষেত্রে দেখো ডিটেলস কী রয়েছে, যে বৈদিক যুগে সভা ও সমিতি নামক দুটি পরামর্শদাতা সভার উল্লেখ পাওয়া যায়। রাজ্যের প্রাচীন ও অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে গঠিত হতো সভা, এবং সমিতি গঠিত হতো কি না রাজপরিবারের বিভিন্ন ব্যক্তি ও সাধারণ প্রজাদের নিয়ে। রাজা রাষ্ট্র পরিচালনার নানা গুরুত্বপূর্ণ কাজে এই দুটি সভার মতামত গ্রহণ করতেন। অর্থাৎ সভা সমিতি ছিল খুবই গুরুত্বপূর্ণ কার কাছে? রাজাদের কাছে। অথর্ববেদ অনুসারে কী বলছে, যে সভা সমিতিকে উচ্চ বৈদিক দেবতা প্রজাপতির 2 কন্যা হিসেবে এখানে কিন্তু চিহ্নিত করা হয়েছে। কিসে? অথর্ববেদে। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, ইন্ডিকা গ্রন্থের রচয়িতা হলেন কে? দেখো এটাও ডাব্লিউবিসিএস প্রিলিমস 2000 সালের প্রশ্ন। কি বলছে? গন্ডোফার্নেস, অপশান বি মেগাস্থিনিস, অপশান ডি ভিনসেন্ট স্মিথ, না অপশান ডি কি বলেছে? অপশান ডি উইলিয়াম জোন্স। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? না এক্ষেত্রে কী বলছে, ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কে? আমরা সকলে জানি কে ইন্ডিকা গ্রন্থের রচয়িতা হচ্ছে মেগাস্থিনিস, অর্থাৎ অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর। দেখো কি বলছে, যে মেগাস্থিনিস 350 থেকে 290 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে প্রাচীন গ্রিসের একজন পর্যটক এবং ভূগোলবিদ ছিলেন। তাহলে কোথাকার ছিলেন তিনি? গ্রিসের ছিলেন। তিনি এশিয়া মাইনরে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে সিরিয়ার রাজা সেলুকাস প্রথম নিকটের এই রাজকীয় দূত হিসেবে ভারতীয় রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের রাজদরবারে দায়িত্ব পালন করেন। তাহলে কার দূত ছিলেন তিনি? সিরিয়া রাজা সেলুকাস প্রথম নিকেটারের। তিনি চন্দ্রগুপ্ত মৌর্য কী বলেছে তাকে? চন্দ্রগুপ্ত মৌর্য কী বলেছে? সেন্ট্রাকোট্টাস বলা হয়। তখন চন্দ্রগুপ্তের রাজদরবার ছিল ভারতের পাটলিপুত্র নামক স্থানে। কোথায় ছিল তখন? পাটলিপুত্র নামক স্থানে ছিল।
নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন কি বলছে, এলাহাবাদ স্তম্ভ শিলালিপি কার দ্বারা লেখা হয়েছিল? এলাহাবাদ স্তম্ভ শিলালিপি কার দ্বারা লেখা হয়েছিল? অপশান এ বাণভট্ট, অপশান বি রবিকীর্তি, অপশান সি রুদ্রদামন, না অপশান ডি হরিসেন। তাহলে এলাহাবাদ কে লিখেছিল? না এর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এলাহাবাদ লিখেছিল কে? এলাহাবাদ লিখেছিল অপশান ডি, অর্থাৎ হরিসেনের লেখা কি এলাহাবাদ প্রশস্তি, অর্থাৎ অপশান ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। কি বলছে যে হরিসেন হরিসেন কী ছিল? সমুদ্রগুপ্তের দরবারের সভাকবি ছিলেন কে? হরিসেন। এটাও কিন্তু এসএসসি এমটিএস 2021-এর প্রশ্ন। নেক্সট দেখো কী বলছে, তাছাড়া আর কী রয়েছে, যে সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তি থেকে তার ও তার রাজ্য জয় এবং রাজত্বকাল সম্পর্কে বহু তথ্য পাওয়া যায়। কার? সমুদ্রগুপ্তের সম্বন্ধে। কে লিখেছিল এলাহাবাদ প্রশস্তি? হরিসেন। কার রাজদরবারে ছিল? সমুদ্রগুপ্তের রাজদরবারে। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, শকাব্দ শুরু হয় কোন সালে? এটাও ডব্লিউবিসিএস প্রিলিমস 2000 সালের প্রশ্ন। অপশান এ 78 খ্রিস্টাব্দ, অপশান বি 58 খ্রিস্টাব্দ, অপশান সি 320 খ্রিস্টাব্দ, অপশান ডি 327 খ্রিস্টাব্দ। তাহলে শকাব্দ শুরু হয় কোন সালে? না অপশান এ, অর্থাৎ 5-এর প্রশ্নের অপশান এ, 78 খ্রিস্টাব্দ থেকে শকাব্দ শুরু হয়। কি বলছে দেখো, না শকাব্দ যুগের সূচনাটি হয় 14 খ্রিস্টাব্দের কুষাণ সম্রাটের প্রথম কনিষ্কের উত্থানের শুরু থেকে। কনিষ্ক ছিলেন, কে ছিলেন? কনিষ্ক ছিলেন কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট। কনিষ্কের হবে, কনিষ্কের রাজধানী ছিল কোথায়? পুরুষপুর, বর্তমানে সেটা কোথায়? পেশোয়ার। এবং মথুরা ছিল তার দ্বিতীয় রাজধানী। এটা থেকেও প্রশ্ন আসে যে কনিষ্কের দ্বিতীয় রাজধানী কোথায়? মথুরা। এবং প্রথম রাজধানী বা প্রধান রাজধানী কোথায় ছিল? পুরুষপুর। সেটি কোথায় অবস্থিত? বর্তমানে পেশোয়াতে। দেখো কনিষ্ক অশ্বঘোষের কাছ থেকে কী ছিল? বৌদ্ধ ধর্মে দীক্ষা লাভ করেন। তাহলে কনিষ্কের সভাকবি কে ছিলেন? অশ্বঘোষ ছিলেন। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, বলছে কি না সিইউ কি এই গ্রন্থের রচয়িতাকে, অর্থাৎ বিভিন্ন যে ঐতিহাসিক গ্রন্থগুলো রয়েছে সেখান থেকে ইতিহাসে খুবই প্রশ্ন পড়ে থাকে। কি বলছে? সিইউ কি গ্রন্থের রচয়িতাকে? অপশান এ হিউয়েনসাং, অপশান বি ফাইয়েন, অপশান সি মেগাস্তিনিস, না অপশান ডি আইসাং। তাহলে কি বলছে সিইউ কি গ্রন্থের রচয়িতাকে? না সিইউ কি গ্রন্থের রচয়িতা হচ্ছেন 6 নম্বর প্রশ্নে কী হবে? 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে হিউয়েনসাং। হিউয়েনসাং গ্রন্থটি লেখেন কি? সিইউ কি, অর্থাৎ অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর। দেখো ডিটেলস কিছু দেওয়া রয়েছে। কি বলছে এখানে, যে ইন্ডিকা গ্রন্থের রচয়িতাকে আমরা আগে জানলাম কি? মেগাস্তিনিস। সিইউ কি গ্রন্থের রচয়িতাকে? হিউয়েনসাং। ফোকুও কি এর গ্রন্থের রচয়িতাকে? ফাইয়েন। তাহলে এই যে 3টে প্রশ্ন অর্থাৎ বিভিন্ন বই থেকে, সেটার থেকে গুরুত্বপূর্ণ রয়েছে এগুলো, যেগুলো পড়বে বারবার পরীক্ষাতে। দেখো 7 নম্বর প্রশ্ন কি বলছে, যে আঙ্কর ভাট নির্মাণ করেছিলেন কে? আঙ্কর ভাট কে নির্মাণ করেছিলেন? অপশান এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশান বি অজাতশত্রু, অপশান সি দ্বিতীয় সূর্যবর্মন, না অপশান ডি কনিষ্ক। তাহলে 7-এর সঠিক উত্তর কী হবে? আঙ্কর ভাট এটা তৈরি করেছিল কে? দ্বিতীয় সূর্যবর্মন, অর্থাৎ অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। দেখো কী দেওয়া রয়েছে ডিটেলসে, না 12শো শতাব্দী, অর্থাৎ 12শো শতাব্দী, এখানে 1200 হবে। 12শো শতাব্দীতে আঙ্কর ভাট মন্দিরটি নির্মাণ করেছেন রাজা দ্বিতীয় সূর্যবর্মন। এবার কী রয়েছে আঙ্কর ভাট সম্বন্ধে কী দেওয়া রয়েছে, যে আঙ্কর ভাট হলো কম্বোডিয়ার একটি মন্দির চত্বর এবং এটি বিশ্বের বৃহত্তম ধর্মীয় সৌধ। তাহলে বিশ্বের বৃহত্তম ধর্মীয় সৌধ কি? আঙ্কর ভাট মন্দির। মূলত এটি খেমের সাম্রাজ্যের রাজাম্বারা বিষ্ণুকে বলছে উৎসর্গ করা একটি হিন্দু মন্দির, অর্থাৎ বিষ্ণুকে নিয়ে এটি করা হয়েছিল। পরে এটি ধীরে ধীরে একটি বৌদ্ধ মন্দির রূপান্তরিত হয়েছিল। এই কারণে এটিকে একটি হিন্দু বৌদ্ধ মন্দির হিসেবেও বর্ণনা করা হয়ে থাকে। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন কি বলছে, যে প্রাচীন ভারতের বিখ্যাত গণিতজ্ঞ ছিলেন কে? নিম্নের কে বলছে প্রাচীন ভারতের বিখ্যাত গণিতজ্ঞ ছিলেন? কি বলছে? অপশান এ ভবভূতি, অপশান বি আর্যভট্ট, অপশান সি রুদ্রসেন, অপশান ডি কলহন। প্রাচীন ভারতের বিখ্যাত গণিতজ্ঞ ছিলেন কে? না অপশান বি, অর্থাৎ আর্যভট্ট ছিলেন প্রাচীন ভারতের একজন বিশেষ গণিতজ্ঞ। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন কি বলছে, যে রেহালা এর রচয়িতাকে, রেহালা গ্রন্থের রচয়িতাকে? অপশান এ আলবিরুনি, অপশান বি ইবন বতুতা, অপশান সি বর্নি, অপশান ডি আবুল ফজল। তাহলে রেহালা গ্রন্থের লেখক কে ছিলেন? এটা সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ ইবন বতুতা ছিলেন রেহালা গ্রন্থের রচয়িতা। দেখো ডিটেলস কী রয়েছে,
যে শুধু রাহলা দিয়ে কী থাকতে পারে, কিতাব উল রাহলা হচ্ছে এর পুরো নাম। কিতাব উল রাহলা গ্রন্থের রচয়িতাকে ইবন বতুতা। সফরনামায় রচয়িতাকে ইবন বতুতা। তহকিক ই হিন্দ বা তাহকিক মা লি হিন্দ এবং কিতাব উল হিন্দ এর রচয়িতা হচ্ছে আল-বেরুনি। তাছাড়া কী রয়েছে দেখো, আরও রয়েছে আকবরনামা গ্রন্থের রচয়িতা হচ্ছে আবুল ফজল। আইনি আকবরী গ্রন্থের রচয়িতা হচ্ছে আবুল ফজল। তারিক ই ফিরোজ শাহী গ্রন্থের রচয়িতা হচ্ছে জিয়াউদ্দিন বরনি। তাহলে এই যে বিভিন্ন যে ঐতিহাসিক বইগুলো এবং কে লেখক তার থেকে কিন্তু আমরা ডিটেলস আলোচনা করলাম, এখান থেকেও প্রশ্ন আসবে। তাহলে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার অবশ্যই করবে। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন কি বলছে। বলছে মধ্যযুগে ভারতে কোন আধ্যাত্মিক নেতা হিন্দু এবং মুসলমান উভয়কেই শিষ্য হিসেবে গ্রহণ করেছিলেন? মধ্যযুগে ভারতে কোন আধ্যাত্মিক নেতা হিন্দু এবং মুসলমান উভয়কে শিষ্য হিসেবে গ্রহণ করেছিলেন? দেখো কী কী রয়েছে। অপশান এ রামদাস, অপশান বি চৈতন্যদেব, অপশান সি তুলসীদাস, না অপশান ডি কবির। তাহলে 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? না অপশান বি, অর্থাৎ চৈতন্যদেব হিন্দু এবং মুসলমান উভয় জাতিকে শিষ্য হিসেবে গ্রহণ করেছিলেন। দেখো কী বলছে ডিটেলসটা। না সর্বশ্রেষ্ঠ এবং সর্বাধিক জনপ্রিয় বিষ্ণুর সাধক ছিলেন চৈতন্যদেব, যিনি ধর্মের একটি মহৎ বৈচিত্র্যের প্রচার করেছিলেন। চৈতন্যদেব 1485 সালে বাংলার নদিয়ায় একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। এখান থেকেও প্রশ্ন আসে, চৈতন্যদেব কোথায় জন্মগ্রহণ করেছিলেন? নদিয়াতে, যেটি বর্তমানে বাংলাদেশের সিলেট থেকে নদিয়ার নবদ্বীপ চলে এসেছিল। তার পিতা জগৎ মিশ্র এবং মাতা ছিলেন কে? শচী দেবী। তিনি নিমাই, গৌরাঙ্গ, গোরা প্রভৃতি নামেও পরিচিত ছিলেন। কে? চৈতন্যদেব। তারপর কি বলছে, চৈতন্য তার প্রথম জীবনে একটি চমৎকার সাহিত্যিক দক্ষতা প্রদর্শন করেছিলেন এবং তার আত্মা শীঘ্রই বলছে বিশ্বের বেড়ির ঊর্ধ্বে ওঠার আকাঙ্ক্ষা করেছিল। হিন্দু মুসলিম উঁচু নিচু সব শ্রেণীর মানুষ তার শিষ্য হন। তাহলে এটা আমরা ডিটেলস নিয়ে আলোচনা করলাম চৈতন্যদেবের। দেখো নেক্সট কী রয়েছে। তারপরে 11 নম্বর প্রশ্ন, যে সুলতানি যুগের আকবর কাকে বলা হয়, অর্থাৎ আকবর অফ সুলতানত কাকে বলা হয়? এটা WBCS প্রিলিমস 2000 সালের প্রশ্ন। কি বলছে? অপশান এ ইলতুতমিশ, অপশান বি আলাউদ্দিন খলজি, অপশান সি গিয়াসুদ্দিন বলবন, না অপশান ডি ফিরোজ শাহ তুগলক। তাহলে সুলতানি যুগের আকবর কাকে বলা হয়? সুলতানি যুগের আকবর বলা হয় অপশান ডি, অর্থাৎ ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের আকবর বলা হয়। তো কী রয়েছে ডিটেলসে বলছে, কাশ্মীর আকবর কাকে বলা হয়? জয়নাল আবেদিনকে। বাংলার আকবর কাকে বলা হয়? হুসেন শাহকে। এটা দেখো WP কনস্টেবল মেন্স 2020 এবং KP কনস্টেবল প্রিলিমস যে পার হয়ে গেছে 2022, সেখানেও কিন্তু এই প্রশ্নটা এসেছে। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন কি বলছে, কোন মুসলিম সাধুকে বলছে মধ্যযুগে হিন্দু মুসলমান সকলে শ্রদ্ধা ও পূজা করত? কি আছে অপশান? অপশান এ কবির, অপশান বি নিজামুদ্দিন আউলিয়া, অপশান সি সেলিম চিস্তি, না অপশান ডি শেখ কুতুবুদ্দিন। তাহলে কি বলছে যে কোন মুসলিম সাধুকে মধ্যযুগে হিন্দু এবং মুসলমান সকলে শ্রদ্ধা এবং পূজা করত? এটা সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ কবিরকে হিন্দু এবং মুসলমান সকলে পূজা করত। দেখো কী বলছে, কবির নিজের সম্পর্কে বলেছিলেন যে তিনি একই সাথে আল্লাহ এবং রামের সন্তান। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি ফল ছাড়া জয়, অর্থাৎ এ ট্রিম্ফ উইদাউট রেজাল্ট, এটি কাদের সাথে যুক্ত ছিল? অপশান এ আরবদের সিন্ধু জয়ের সাথে, মুসলিমদের বাংলা জয়ের সাথে, মোগলদের গুজরাট জয়ের সাথে, নাকি মোগলদের বিজাপুর জয়ের সাথে? তাহলে একটি ফল ছাড়া জয়, এটি কিসের সাথে যুক্ত ছিল? এটা ছিল অপশান এ, অর্থাৎ আরবদের সিন্ধু জয় যে হয়েছিল সেখানেই কিন্তু এই বক্তব্যটা বলা হয়েছে। নেক্সট 14 নম্বর প্রশ্ন কি বলছে, হিন্দু ও মুসলমান একই মাটির পাত্র কে বলেছিল? হিন্দু এবং মুসলমান একই মাটির পাত্র, এটা কে বলেছিল? অপশান এ নানক, অপশান বি কবির, নাকি অপশান সি চৈতন্যদেব, না অপশান ডি তুলসীদাস। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? না এক্ষেত্রে সঠিক উত্তর হবে হিন্দু মুসলমান একই মাটির পাত্র, এটি বলেছিল কে? 14 নম্বর সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ কবির এ কথা বলেছিল। দেখো কী রয়েছে ডিটেলসটা কি বলছে, না কবির হিন্দু এবং মুসলমানদের একই মাটির পাত্র হিসেবে বর্ণনা করে সকল ধর্মের অপরিহার্য একত্বের ওপর জোর দিয়েছিলেন। তার কাছে রাম, আল্লাহ, মন্দির, মসজিদ একই ছিল।
তিনি ভগবানের প্রতি ভক্তিকে পরিত্রাণের একটি কার্যকর উপায় হিসেবে বিবেচনা করেছিলেন এবং তা অর্জনের জন্য নিষ্ঠুরতা, অসততা, কপটতা এবং কৃপণতা থেকে মুক্ত একটি শুদ্ধ হৃদয় থাকতে হবে একথা বলেছিলেন। তিনি মর্মী সাধকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং তার অনুসারীদের কবিরপন্থী নামে বলা হয়। তাহলে কবিরের অনুসারীদের কি বলা হয়? কবিরপন্থী বলা হয়। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন বলছে ইবাদতখানা কি? একটি বই, না নতুন ধর্ম, না ধর্মীয় উপাসনা, নাকি ধর্মীয় উপাসনা গৃহ, নাকি মসজিদ? তাহলে ইবাদতখানা কি? ইবাদতখানা হচ্ছে ধর্মীয় উপাসনা গৃহ, অর্থাৎ অপশান সি হচ্ছে এটা সঠিক উত্তর। দেখো কী বলছে না আকবর ফতেপুর সিক্রিতে ইবাদতখানা তৈরি করেছিলেন। তাহলে ইবাদতখানা কে তৈরি করেছিল? আকবর। কোথায় তৈরি করেছিল? ফতেপুর সিক্রিতে। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন বলছে কোন শিখ গুরুকে ঔরঙ্গজেব হত্যা করেছিলেন? কোন শিখ গুরুকে ঔরঙ্গজেব হত্যা করেছিলেন? কী কী বলছে? অপশান এ গোবিন্দ সিং, গুরু রামদাস, গুরু তেগ বাহাদুর, না গুরু নানক? তাহলে কোন শিখ গুরুকে ঔরঙ্গজেব হত্যা করেছিলেন? এখানে সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ তেগ বাহাদুরকে তিনি হত্যা করেছিলেন। দেখো কী রয়েছে ডিটেলসে, যে শিখ ধর্মের প্রবক্তা ছিলেন গুরু নানক দেব, যিনি ছিলেন এই ধর্মের প্রথম গুরু। সচ্চা বাদশাহ অর্থাৎ প্রকৃত সম্রাট নামে পরিচিত ছিলেন কে? ষষ্ঠ শিখ গুরুকে গুরু হরগোবিন্দ। তাহলে সচ্চা বাদশাহকে গুরু হরগোবিন্দ। গুরু গোবিন্দ সিং ছিলেন, তিনি কি করেছিল? তিনি খালসা প্রথা শুরু করেন। দেখো নেক্সট 17 নম্বর প্রশ্ন কি বলছে, তার আগে বলে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবে, যাতে পরবর্তী যে ভিডিওগুলো আমি আপলোড করব সেগুলো তোমরা পেয়ে থাকো। বলছে কোন সুলতান হিন্দুদের কাছে জগৎগুরু অভিধা পান? কোন মুসলিম সুলতান হিন্দুদের কাছে জগৎগুরু অভিধা পান? অপশান এ আকবর, অপশান বি কি বলছে দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহ, অপশান সি জয়নাল আবেদিন, না অপশান ডি হুসেন শাহ? তাহলে 17 সঠিক উত্তর কী হবে? না 17 সঠিক উত্তর হবে দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহ। তিনি হিন্দু ও মুসলিমদের কাছে কি করেছিল? হিন্দু ও মুসলিমদের কাছে কি জগৎগুরু হিসেবে অভিধায় ভূষিত হয়েছিলেন। তো কী রয়েছে ডিটেলসটা কি বলছে, যে আদিল শাহী রাজাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিলেন দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহ। তাকে জগৎগুরু বাদশাহ উপাধি দেওয়া হয় কারণ তিনি সব ধর্মের প্রতি সমান আচরণ করতেন। তিনি তার দরবারে অনেক হিন্দু পণ্ডিত ব্যক্তিকে আশ্রয় দিয়েছিলেন এবং তার দুর্গে হিন্দু মন্দিরগুলি সংস্কার করেছিলেন। নেক্সট কি বলছে 18 নম্বর প্রশ্ন, কে অন্ধ্র কবিতার পিতামহ অর্থাৎ গ্র্যান্ডফাদার অফ আন্ধ্রা পোয়েট্রি নামে পরিচিত? অপশান এ প্যাড্ডন, অপশান বি আরবিডু, অপশান সি কৃষ্ণদেব রায়, না অপশান ডি ভাস্কর পণ্ডিত? তাহলে অন্ধ্র কবিতার পিতামহ নামে কে পরিচিত? অন্ধ্র কবিতার পিতামহ নামে পরিচিত ছিলেন কে? 18 এ অর্থাৎ প্যাড্ডন ছিলেন অন্ধ্র কবিতার পিতামহ। দেখো এখানে কি রয়েছে নেক্সট প্রশ্ন দেখো কি বলছে 19 নম্বর, যে ভারতে হিন্দু পাদশাহী কে কার্যকর করতে চেয়েছিলেন? এটি বলছে কে কার্যকর করতে চেয়েছিলেন। অপশান এ শিবাজি, অপশান বি এখানে ভুল দেওয়া রয়েছে, অপশান বি বালাজি বিশ্বনাথ, সিটা বি হয়েছে, বিটা সি, এটা ঠিক করে নেবেন একটু। অপশান সি বালাজি বিশ্বনাথ, না অপশান ডি ভাস্কর পণ্ডিত? তাহলে 19-এর সঠিক উত্তর কী হবে? 19-এর সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ প্রথম বাজিরাও ছিলেন কি না হিন্দু পাদশাহী কার্যকর করার ব্যক্তি। দেখো কী রয়েছে, যে প্রথম বাজিরাও ভবিষ্যৎ মারাঠা সাম্রাজ্যের লক্ষ্য এবং দৃষ্টিভঙ্গির জন্য হিন্দু পাদশাহীর ধারণার রূপরেখা ও প্রস্তাব করেন, যাতে সমস্ত হিন্দু শাসককে এক মাথার নিচে নিয়ে আসা যায়, একটি সর্বভারতীয় সাম্রাজ্য তৈরি করা যায়। 1739 সালে প্রথম বাজিরাও পর্তুগিজদের পরাজিত করে বেসিনের উপর নিয়ন্ত্রণ লাভ করেছিল। নেক্সট দেখো কী বলছে, দত্তক বা দস্তক কি বলছে? অপশান এ ক্লাইভদের দ্বারা একটি বই, অপশান বি একটি মুক্ত ছাড়পত্র, অপশান সি বিনা শুল্কে বাণিজ্যের ছাড়পত্র, নাকি অপশান ডি মোগল সম্রাটদের দ্বারা দান? তাহলে 20-র সঠিক উত্তর কী হবে? না 20-র সঠিক উত্তর হবে কি দস্তক কি বলতে 20-র সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ বিনা শুল্কে বাণিজ্যের ছাড়পত্র। বিনা শুল্কে বাণিজ্যের ছাড়পত্র অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর।
দেখো কী রয়েছে দস্তক সম্বন্ধে বা দত্তক সম্বন্ধে কি না, দস্তক ছিল ইউরোপীয় ব্যবসায়ীদের জন্য জারি করা একটি বাণিজ্য পারমিট। দস্তক ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তাদের দ্বারা অনুমোদিত হয়। বাণিজ্য পারমিট ব্যক্তিগত পণ্যের জন্য শুল্ক বা ট্রানজিট চার্জ মওকুফ করা কথা এখানে বলা হয়েছে। নেক্সট 21 নম্বর প্রশ্ন কি বলছে যে কলকাতায় এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এমন কোনো পরীক্ষা নেই যে এই প্রশ্নটি আসেনি। কত সালে হয়েছিল? 1784 সালে। এশিয়াটিক সোসাইটি তাহলে কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশান এ স্যার উইলিয়াম জোন্স, অপশান বি লর্ড বেন্টিং, অপশান ডি ড্রিঙ্ক ওয়াটার বেথুন। তাহলে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন কে কলকাতায়? না স্যার উইলিয়াম জোন্স, অর্থাৎ অপশান এ হচ্ছে সঠিক উত্তর। দেখো কী রয়েছে ডিটেলস যে দ্য এশিয়াটিক সোসাইটি কলকাতার একটি অগ্রণী গবেষণা সংস্থা। 1784 সালে 15 জানুয়ারি স্যার উইলিয়াম জোন্স ব্রিটিশ ভারতের তদানীন্তন রাজধানী কলকাতার ফোর্ট উইলিয়ামে এই সংস্থাটি প্রতিষ্ঠা করেন। তারপর কি বলেছে দেখো, ভারতের তদানীন্তন গভর্নর জেনারেল ছিলেন কে? ওয়ারেন হেস্টিং ছিলেন এই সংস্থার প্রধান পৃষ্ঠপোষক। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন কি বলছে, বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র কোনটি? বিভিন্ন যে সংবাদপত্রগুলো রয়েছে এবং সভা সমিতি এগুলো থেকে কিন্তু প্রশ্ন বারবার এসে থাকে। তাহলে বাংলায় কি বলছে, বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র কোনটি? অপশান এ সংবাদ কৌমুদী, অপশান বি সংবাদ প্রভাকর, অপশান সি সমাচার দর্পণ, না অপশান ডি তত্ত্ববোধিনী পত্রিকা। তাহলে বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র কোনটি? না অপশান সি অর্থাৎ সমাচার দর্পণ ছিল বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র। দেখো ডিটেলস কী দেওয়া রয়েছে, বলছি সমাচার দর্পণ হলো প্রথম বাংলা সংবাদপত্র। পত্রিকাটি ছিল সাপ্তাহিক। এটি কী ছিল তাহলে? সাপ্তাহিক পত্রিকা। 1818 সালের 21শে মে তারিখে এটি প্রথম প্রকাশিত হয়। সম্পাদক ছিলেন কে? জন ক্লার্ক মার্শম্যান। তত্ত্ববোধিনী কী বলছে, যে তত্ত্ববোধিনী পত্রিকা দেবেন্দ্রনাথ ঠাকুর 16 আগস্ট 1843 সালে তত্ত্ববোধিনী সভার একটি জার্নাল হিসেবে প্রতিষ্ঠিত করেন এবং 1821 সাল পর্যন্ত প্রকাশনা অব্যাহত রাখেন। এটি ভারতের কলকাতা থেকে প্রকাশিত হয়েছিল। নেক্সট দেখো আরেকটা কী রয়েছে, সংবাদ প্রভাকর। সংবাদ প্রভাকর কী ছিল না, ঈশ্বরচন্দ্র গুপ্ত দ্বারা এটি প্রকাশিত হয়। প্রতিষ্ঠিত একটি দৈনিক বাংলা সংবাদপত্র। 1831 সালে একটি সাপ্তাহিক সংবাদপত্র হিসেবে ছিল এটি। 8 বছর পর বলছে 1819 সালে, সরি এটা 1839 সালে হবে, 1839 সালে এটি একটি দৈনিক সংবাদপত্রে রূপান্তরিত হয়। এটি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র। তাহলে বাংলা ভাষায় প্রথম দৈনিক সংবাদপত্র কী ছিল? সংবাদ প্রভাকর। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেছে? এটা দেখো WBCS প্রিলিমস 2000, WB কনস্টেবল প্রিলিমস 2018 সালে এটি এসেছিল। তাহলে আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, শিবনাথ শাস্ত্রী, না কেশবচন্দ্র সেন। তাহলে আত্মীয় সভা আমরা সকলে জানি কে প্রতিষ্ঠা করেছিল আত্মীয় সভা? না 23 নম্বরের সঠিক উত্তর হবে কি? অপশান এ অর্থাৎ রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিল। সভা সমিতি থেকে কিন্তু প্রশ্ন আসবে, এটা একদম গ্যারেন্টি। কী বলছে দেখো, রাজা রামমোহন রায় 1815 সালে কলকাতায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। কত সালে? 1815 সালে। আত্মীয় সভা ছিল ভারতের একটি দার্শনিক আলোচনা কেন্দ্র। নেক্সট তো কী বলছে, রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল? রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশান এ 1897, অপশান বি 1885, অপশান সি 1907, না অপশান ডি 1905। তাহলে রামকৃষ্ণ মিশন কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? না এটা সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ 1897 সালে। দেখো কী বলছে ডিটেলসে, যে 1897 সালের মে মাসে রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। পুলিন বিহারী দাস 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন। এটা WB কনস্টেবল 2018 প্রিলিমসে আসা কোশ্চেন। এবং ভারতীয় জাতীয় কংগ্রেস 1885 সালে এলান অক্টাভিয়াম হিউম প্রতিষ্ঠা করেছিলেন। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নেক্সট দেখো 25 নম্বর কী বলছে, যে ভারত ছাড়ো আন্দোলন অর্থাৎ কুইট ইন্ডিয়া মুভমেন্ট শুরু হয়েছিল কত সালে এবং তারিখটাও মাসটাও বলতে হবে। অপশান এ জুলাই 1942, অপশান বি আগস্ট 1942, না অপশান সি সেপ্টেম্বর 1942, না অপশান ডি অক্টোবর 1942। দেখো সালগুলো সব একই রয়েছে কিন্তু হেরফের কী রয়েছে, না হেরফের রয়েছে এটার কি, হেরফের রয়েছে এর মাসগুলো। অর্থাৎ কোন মাসে হয়েছিল, জুলাই আগস্ট সেপ্টেম্বর নাকি অক্টোবর? তাহলে কোন মাসে হয়েছিল? এই 25 দাগের সঠিক উত্তর হবে কি? অপশান বি অর্থাৎ আগস্ট মাসের
1942 সালে। তার জন্য আমরা কী বলি, অনেক সময় এটা আগস্ট আন্দোলন বলে থাকি। দেখো কী বলেছে ডিটেলসে, যে ভারত ছাড়ো আন্দোলন অর্থাৎ কুইট ইন্ডিয়া মুভমেন্ট আগস্ট আন্দোলন নামে পরিচিত ছিল একটি আইন অমান্য আন্দোলন, যেটি 1942 সালের 8ই আগস্ট, 8ই আগস্ট থেকে ভারতের স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধী দ্বারা চালিত হয়েছিল। ভারতীয় জাতীয় কংগ্রেসের দাবি করে একটি গণ প্রতিবাদ, যেটিকে গান্ধী উল্লেখ করেন ব্রিটিশদেরকে ভারত ছাড়ার একটি দাবি হিসেবে। 1942 সালের 8ই আগস্ট গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দানে তিনি এ উদ্দেশ্যে ভাষণে বলেন, করেঙ্গে ইয়া মরেঙ্গে, এটা ভুল আছে, করেঙ্গে ইয়া মরেঙ্গে, অর্থাৎ করবো না হয় মরবো, এই স্লোগান তিনি দিয়েছিলেন। কখন? কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময়। কত সালে? 8ই আগস্ট 1942। দেখো নেক্সট 26 নম্বর প্রশ্ন বলছে, কোন আইন কালো আইন বা ব্ল্যাক অ্যাক্ট নামে পরিচিত? এটা WBCS প্রিলিমস 2000 এবং WBP 2009 আসা কোশ্চেন। কি বলছে? ইলবার্ট বিল, অপশন বি রাওলাট অ্যাক্ট, অপশন সি হান্টার অ্যাক্ট, না অপশন ডি অ্যাক্ট অফ 1909, অর্থাৎ 1909 যে অ্যাক্ট হয়েছিল। তাহলে কোন আইন কালো আইন নামে পরিচিত, ব্ল্যাক অ্যাক্ট নামে পরিচিত? এক্ষেত্রে সঠিক উত্তর হবে কি অপশন বি, অর্থাৎ রাওলাট আইনকে কালো আইন নামে বলা হয়। দেখো কী রয়েছে ডিটেলসে, বলছে রাওলাট অ্যাক্ট 18 মার্চ 1919 তারিখে দিল্লিতে ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল দ্বারা এটি পাস হয়েছিল। কত সালে? 18 মার্চ 1919 সালে। নেক্সট দেখো প্রশ্ন কী রয়েছে, বলছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে প্রথম 1857 সালে বিদ্রোহের পতাকা উত্তোলন করেছিলেন? WBCS প্রিলিমস, অর্থাৎ যে আমাদের সিপাহী বিদ্রোহ হয়েছিল, এটা নিয়ে কিন্তু একটা কি দুটো প্রশ্ন আসে। তো এই চ্যাপ্টারটা বা এই টপিকটা একটা খুবই গুরুত্বপূর্ণ। কি বলছে দেখো, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে বলছে 1857 সালে বিদ্রোহের পতাকা উত্তোলন করেছিলেন? অপশন এ নানা সাহেব, অপশন বি তাতিয়া টপি, অপশন সি রানী লক্ষ্মীবাই, অপশন ডি মঙ্গল পাণ্ডে। তাহলে নিম্নলিখিত ব্যক্তির মধ্যে কে 1857 সালে বিদ্রোহের পতাকা উত্তোলন করেন? না 27 দাগের সঠিক উত্তর কী হবে? অপশন ডি, অর্থাৎ মঙ্গল পাণ্ডে এটি করেছিল, অর্থাৎ পতাকা উত্তোলন করেছিল 1857 সালে। দেখো কী বলছে ডিটেলসে, যে মঙ্গল পাণ্ডে কি বলছে, না মঙ্গল পাণ্ডে ছিলেন একজন সৈনিক যিনি ভারতে 1857 সালের বিপ্লবের পতাকাবাহী ছিলেন। এটা একটা, তিনি 34তম বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের একজন সিপাহী ছিলেন। কত নম্বর? এটাও কিন্তু পড়ে, না 34 নম্বর বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের। ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে বিপ্লব শুরু করেছিলেন। তাহলে মঙ্গল পাণ্ডে কোথা থেকে শুরু করেছিলেন বিপ্লব? ব্যারাকপুর থেকে। 29 মার্চ 1857 সালে মঙ্গল পাণ্ডেকে ব্যারাকপুরে তার অফিসারদের উপর হামলার দায়ে ফাঁসি দেওয়া হয়। কত সালে মঙ্গল পাণ্ডে ফাঁসি হয় তাহলে? 29 মার্চ 1857 সালে। 1857 সালে মহাবিদ্রোহের সময় কি বলছে দেখো, কানপুরে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে? এটা খুবই গুরুত্বপূর্ণ, কে দিয়েছিলেন? নানা সাহেব। WB কনস্টেবল প্রিলিমস 2000 সালের প্রশ্ন। তো এটা ছিল মহাবিদ্রোহ সম্পর্কে কিছু ডিটেলস তথ্য। নেক্সট দেখো 28 নম্বর প্রশ্ন কি বলছে, ভারতবর্ষে মুসলিম প্রগতির পথিকৃৎ কে ছিলেন? অপশন এ শের সৈয়দ আহমদ, অপশন বি আব্দুল লতিফ, অপশন সি বদরুদ্দিন তাইবজি, অপশন ডি সৈয়দ আমির আলী। তাহলে 28 দাগের সঠিক উত্তর কী হবে? ভারতবর্ষে মুসলিম প্রগতির পথিকৃৎ কে ছিলেন? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ স্যার সৈয়দ আহমদ খান। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করবে, যেহেতু একটা ভিডিও তৈরি করতে গেলে একজন ব্যক্তির অনেকটা সময় লেগে যায় এবং পিপিটি তৈরি করতে তো অবশ্যই। তাই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবে, যাতে পরবর্তী আরও এই ধরনের ইম্পর্টেন্ট ক্লাসগুলো তোমরা পেয়ে থাকো। নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন কি বলছে, আমি সমাজবাদী, আই অ্যাম সোশ্যালিস্ট, কোন কংগ্রেস সভাপতি বলেছিলেন একথা? অপশন এ জওহরলাল নেহরু, অপশন বি সুভাষচন্দ্র বোস, অপশন সি গান্ধীজি, না অপশন ডি তিলক। তাহলে আমি সমাজবাদী একথা কে বলেছিল? একথা বলেছিল জওহরলাল নেহরু, অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক উত্তর। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহরু। দেখো কী বলছে আরেকটা, বলছে আরাম হারাম হে, এই স্লোগানটিও কে দিয়েছিল? এটাও দিয়েছিল জওহরলাল নেহরু। নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন কি বলছে, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির নেতা কে ছিলেন? ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির নেতা কে ছিলেন? অপশন এ জওহরলাল নেহরু, অপশন বি সুভাষচন্দ্র বোস, অপশন সি গান্ধীজি, না অপশন ডি তিলক। তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির নেতা কে ছিলেন? না অপশন বি, অর্থাৎ সুভাষচন্দ্র বোস ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির নেতা।
তোমরা যদি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে, এবং ডাব্লিউবিপির যে একটা সিরিজ চালু করা হয়েছে প্রিভিয়াস ইয়ার, তার প্লেলিস্টটাও তোমরা আমার এই চ্যানেলে গিয়ে ভিজিট করে দেখতে পারো। সেখান থেকেও অনেক প্রশ্ন তোমাদের কমন আসতে পারে, যেহেতু সামনে 12,000 ডাব্লিউবি কনস্টেবল বার হওয়ার কথা, তাই মন দিয়ে ক্লাসগুলো দেখো এবং পারলে খাতায় নোট করে রাখো, এখান থেকে প্রশ্ন একদম আসবে। দেখো 31 নম্বর প্রশ্ন কি বলছে, যে রানী গাইদিনলিউ অর্থাৎ রানী গাইদিনলিউ ব্রিটিশদের বিরুদ্ধে একজন বিদ্রোহী নেত্রী ছিলেন। তিনি ছিলেন কোথাকার বাসিন্দা বলছে এখানে, মণিপুর, অপশান বি ত্রিপুরা, অপশান সি নাগাল্যান্ড, নাকি অপশান ডি অসম। তাহলে 31 দাগের সঠিক উত্তর কী হবে? 31 দাগের সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ তিনি ছিলেন মণিপুরের বাসিন্দা। দেখো কী বলছে ডিটেলসটা, বলছে রানী গাইদিনলিউ 26 জানুয়ারি 1915 থেকে 17 ফেব্রুয়ারি 1993 সালে এতদিন তিনি জীবিত ছিলেন একজন কি বলছে রৈমেই নাগা আধ্যাত্মিক এবং রাজনৈতিক নেতা বা নেত্রী যিনি বলা চলে, যিনি ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্ব দেন। আন্দোলনটি পরবর্তীতে মণিপুর এবং পার্শ্ববর্তী নাগা এলাকা থেকে ব্রিটিশদের তাড়ানোর জন্য একটি রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়। এটার ডিটেলসটা রয়েছে। নেক্সট দেখো 32 নম্বর প্রশ্ন কি বলছে যে প্রথম তিরঙ্গা পতাকা অর্থাৎ ফার্স্ট ট্রিকালার উত্তোলিত হয়েছিল কোন সালে? অর্থাৎ তিরঙ্গ যে পতাকা সেটা কত সালে উত্তোলন হয়েছিল? অপশান এ 31 জানুয়ারি 1928, অপশান বি 31 ডিসেম্বর 1929, অপশান সি 26 জানুয়ারি 1950, না অপশান ডি 15 আগস্ট 1947। তাহলে 32 দাগের সঠিক উত্তর কী হবে? 32 দাগের সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ 31 ডিসেম্বর 1929 সালে। দেখো কী বলছে ডিটেলসটা, যে পূর্ণ স্বরাজ জানুয়ারি 26 1930 সালে ভারতীয় জাতীয়তাবাদী নেতারা ভারতের জাতীয় কংগ্রেসের সময় ব্রিটিশ সাম্রাজ্য থেকে ভারতীয় স্বাধীনতা আন্দোলনে পূর্ণ স্বরাজ দাবি করেন। এই সময় ডিসেম্বর 31 1929 সালে লাহোরে কংগ্রেস প্রেসিডেন্ট জওহরলাল নেহরু ভারতের পতাকা উত্তোলন করেন এবং কংগ্রেস 26 জানুয়ারি 1950 দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করেন। এই জন্যই 26 জানুয়ারি 1950 সালে ভারতের সংবিধান কার্যকর করা হয় এবং প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। তাহলে এটা ছিল আমাদের ত্রিরঙ্গ পতাকা এবং আমাদের যে ভারতের সংবিধান কার্যকর হওয়ার প্রজাতন্ত্র দিবস সম্পর্কে কিছু তথ্য। দেখো 33 নম্বর প্রশ্ন কি বলছে, নিম্নোক্তর মধ্যে কে কখনো স্বরাজ দলের নেতা ছিলেন না? দেখো নেগেটিভ বাক্য দিয়েছে, ছিলেন না। কি বলছে? অপশান এ চিত্তরঞ্জন দাস, অপশান বি মতিলাল নেহরু, অপশান সি লালা লাজপত রায়, না অপশান ডি চক্রবর্তী রাজা গোপালাচারী। তাহলে স্বরাজ্য দলের কে নেতা ছিলেন না কখনোই? 33 নম্বর সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ লালা লাজপত রায়। অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। দেখো ডিটেলসে কী রয়েছে, স্বরাজ পার্টি 1923 সালে মতিলাল নেহরু এবং চিত্তরঞ্জন দাস দ্বারা গঠিত হয়েছিল একটি রাজনৈতিক দল। দেখো 34 নম্বর প্রশ্ন কি বলছে, ব্রিটিশ বিরোধী আদিবাসী বিদ্রোহ যা উলগুলান নামে পরিচিত কার নেতৃত্বে গড়ে উঠেছিল? অপশান এ কোরামাল্য, অপশান বি রানাডে, অপশান সি বিরসা মুন্ডা, না অপশান ডি কোন্ডা ডোরা। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? এক্ষেত্রে 34 দাগের সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ বিরসা মুন্ডা দ্বারা এটি পরিচালিত হয়েছিল উলগুলানটা। দেখো কি বলছে ডিটেলসে, যে বলছে মুন্ডা বিদ্রোহ ছিল ব্রিটিশ শাসনাধীন ভারতের 19 শতাব্দীর প্রথমাংশে সংগঠিত একটি আদিবাসী কৃষক বিদ্রোহ। বিরসা মুন্ডার নেতৃত্বে 1899-1900 সালে এই বিদ্রোহ সংগঠিত হয়। রাঁচির দক্ষিণাঞ্চলে সৃষ্ট এই বিদ্রোহকে মুক্তারি ভাষায় বলা হয় উলগুলান, যার অর্থ হচ্ছে প্রবল বিক্ষোভ। এই বিদ্রোহের মূল লক্ষ্য ছিল কি? মুন্ডা রাজ এবং স্বাধীনতা প্রতিষ্ঠা করা। তাহলে এই ছিল মুন্ডা বিদ্রোহ সম্পর্কে ডিটেলস তথ্য। দেখো নেক্সট 35 নম্বর প্রশ্ন কি বলছে, কোন কংগ্রেস সভাপতি 1942 খ্রিস্টাব্দে ক্রিপস সম্মেলন এবং সিমলাতে ওয়াবেল সম্মেলন আলোচনারত ছিলেন? এখানে কোন ব্যক্তি ছিলেন? তাহলে 1942 সালে ক্রিপস সম্মেলন এবং সিমলাতে ওয়াবেল সম্মেলনের যে আলোচনা সেখানে ছিলেন। অপশান এ কী বলছে? জওহরলাল নেহরু, অপশান বি, এটা ভুল হয়ে গেছে একটু, এটা অপশান সি হবে, এটা বি হবে। অপশান বি জেবি কৃপালিনী, অপশান সি আবুল কালাম আজাদ, না অপশান ডি চক্রবর্তী রাজা গোপালাচারী। তাহলে কি বলছে 35 দাগের সঠিক উত্তর?
না 35 দাগের সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ আবুল কালাম আজাদ। এটা সি হবে, এটা বি হবে। তাহলে অপশান সি হচ্ছে সঠিক উত্তর, আবুল কালাম আজাদ এখানে তিনি ছিলেন। দেখো নেক্সট কি বলছে, দেখো ডিটেলসটা, যে কংগ্রেস সভাপতি হিসেবে আবুল কালাম আজাদ ক্রিপস মিশন এবং লর্ড ওয়াভেল উভয়ের সাথে আলোচনা করেন এবং ভারত ছাড়ো প্রস্তাবটি মৌলানা আবুল কালাম আজাদ প্রণয়ন করেন। 36 নম্বর প্রশ্ন দেখো কী বলছে, বলছে ব্রিটিশ সরকার কোন সালে বঙ্গভঙ্গ প্রত্যাহার করেন? বঙ্গভঙ্গ প্রত্যাহার কত সালে হয়েছিল? অপশান এ 1911, অপশান বি 1941, অপশান সি 1971, না অপশান ডি 1919। তাহলে বঙ্গভঙ্গ রদ বা প্রত্যাহার কত সালে হয়েছিল? এই 36 থেকে সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ 1911 সালে। দেখো ডিটেলস কী রয়েছে, বলছে 1905 সালে বঙ্গভঙ্গ হয় অর্থাৎ কার্যকর হয়। এটি লর্ড কার্জন দ্বারা বিভক্ত হয়েছিল বা তৈরি হয়েছিল সেই সময়, এবং 1911 সালে বঙ্গভঙ্গ বাতিল হয়ে যায়। সেই সময় কে ছিলেন? দ্বিতীয় লর্ড হার্ডিঞ্জ বা শুধু লর্ড হার্ডিঞ্জের সময় এটি বঙ্গভঙ্গ রদ হয়েছিল। বলছে কোনটি সঠিক অর্থাৎ নিম্নের কোনটি সঠিক? অপশান এ বোম্বাই বস্ত্র কারখানায় ধর্মঘট যেটা হয়েছিল 1924 সালে, নাকি জামশেদপুর কারখানার ধর্মঘট যেটা হয়েছিল 1922 সালে, নাকি উত্তর পশ্চিম রেলওয়ে ধর্মঘট যেটা হয়েছিল 1927, নাকি ডি নম্বর পূর্ব ভারতের রেল ধর্মঘট? তাহলে এক্ষেত্রে 37 নম্বরের সঠিক উত্তর কী হবে? না সঠিকটা হচ্ছে অপশান এ অর্থাৎ বোম্বাই বস্ত্র কারখানা ধর্মঘট, এটা হয়েছিল 1924 সালে। দেখো ডিটেলসটা কী দেওয়া রয়েছে, বলছে জামশেদপুর ধর্মঘট যেটা হয়েছিল 1928 সালে, এটা ভুল দেওয়া ছিল। এটা কত দেওয়া ছিল? এটা দেওয়া ছিল 1922, এটা ভুল রয়েছে। দ্বিতীয় রয়েছে উত্তর পশ্চিম রেলওয়ে ধর্মঘট যেটা 1924 সালে হয়েছিল, এটা কত দেওয়া রয়েছে? এটা 1927 রয়েছে। এবং পূর্ব ভারতের রেল ধর্মঘট যেটা হয়েছিল 1922, এটা কত দেওয়া রয়েছে? এটা দেওয়া রয়েছে 1926। নেক্সট দেখো আরেকটা প্রশ্ন, এই ধরনের প্রশ্ন ডাব্লিউবিসিএসে বারবারে এসে থাকে। কি বলছে, যে কোনটি সঠিক? ওয়াই.ভি. চতুন সাতারা থেকে ছিল, জয়প্রকাশ নারায়ণ উত্তরপ্রদেশ, চিতু পান্ডে বিহার থেকে এবং সতীশ চন্দ্র সামন্ত উড়িষ্যা থেকে। তাহলে 38 দাগের সঠিক উত্তর কী হবে? না 38 দাগের সঠিক উত্তর হবে অপশান এ ওয়াই.ভি. চতুন কোথাকার ছিল? না তিনি সাতারার ছিলেন অর্থাৎ মহারাষ্ট্রে। দেখো জয়প্রকাশ নারায়ণ কোথাকার ছিলেন? বিহার থেকে। চিতু পান্ডে কোথাকার ছিল? উত্তরপ্রদেশ। এবং সতীশ চন্দ্র সামন্ত ছিলেন পশ্চিমবঙ্গের। বলছে 39 নম্বর প্রশ্ন, মাস্টারদা নামে কে পরিচিত? সকলে আমরা জানি কে পরিচিত মাস্টারদা নামে। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান, এটা সি হবে, অপশান সি অর্থাৎ কে? সূর্য সেন। কিছু টাইপিং মিস্টেক হয়তো হয়ে গেছে। দেখো কী বলছে এখানে ডিটেলসটা, মাস্টারদা নামে পরিচিত সূর্য সেন, দীনবন্ধু নামে ছিল সি.এফ. অ্যান্ড্রুজ, দেশবন্ধু নামে ছিলেন সি.আর. দাস, লালবাল পাল অর্থাৎ লালা লাজপত রায় লাল নামে, বাল নামে হচ্ছে বালগঙ্গাধর তিলক এবং পাল নামে হচ্ছে বিপিনচন্দ্র পাল। এছাড়া লোকমান্য নামে পরিচিত কে? বালগঙ্গাধর তিলক। ফাদার অফ দ্য ইন্ডিয়ান আনরেস্ট ছিলেন কে? বালগঙ্গাধর তিলককে বলে। এটা ডাব্লিউবি এক্সাইজ কনস্টেবল মেন্স 2019-এর প্রশ্ন। পাঞ্জাব কেসরি বা শেরি পাঞ্জাব নামে পরিচিত লালা লাজপত রায়। ভারতের লৌহ মানব নামে পরিচিত কে? বল্লভভাই প্যাটেল। এটা এসএসসি এমটিএস 2019-এর প্রশ্ন। এছাড়া কী রয়েছে, দেখো পি.এন. ঠাকুর নামে কে পরিচিত? রাসবিহারী বসু। এটা ডব্লিউবি কনস্টেবল মেন্স 2019-এর প্রশ্ন। লোকনায়ক নামে কে পরিচিত? জয়প্রকাশ নারায়ণ। এটা এসএসসি এমটিএস 2019-এর প্রশ্ন। দেখো দেশবন্ধু নামে কে পরিচিত? শেখ মুজিবুর রহমান। এবং পেরিয়ার নামে পরিচিত ই.ভি. রঙ্গস্বামী। তাহলে এগুলো হচ্ছে ডিটেলস যেগুলো তোমরা খাতায় নোট করে রাখবে, এখান থেকে প্রশ্ন আসবেই আসবে। দেখো 40 নম্বর প্রশ্ন কি বলছে, 1876 সালের ভারতীয় জাতীয় সম্মেলন অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স এর প্রধান অভিবক্তা বা সমর্থক কে ছিলেন? অপশান এ সুরেন্দ্রনাথ ব্যানার্জি, অপশান বি দ্বারকানাথ ঠাকুর, অপশান সি দাদাভাই নৌরোজি, না অপশান ডি যতীন্দ্রনাথ ব্যানার্জি। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? না এক্ষেত্রে সঠিক উত্তর হবে কি? না অপশান এ হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ সুরেন্দ্রনাথ ব্যানার্জি ছিলেন ভারতীয় জাতীয় সম্মেলনের প্রধান সমর্থক বা অভিবক্তা। দেখো কী রয়েছে ডিটেলসটা, ভারতীয় জাতীয় সম্মেলন 1876 সালে সুরেন্দ্রনাথ ব্যানার্জি শুরু করেছিলেন।
দেখো নেক্সট 41 নম্বর প্রশ্ন। ক্লাসটা খুবই বড় হবে, তার জন্য আমি একটু স্পিডের মাথায় বলছি, তোমরা পারলে একটু স্লো করে কিংবা একটু পজ করে করে ভিডিওটি দেখার পরে সেগুলো খাতায় নোট করে রাখবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখো 41 নম্বর প্রশ্ন কী বলছে, ভারতবর্ষে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি? অপশান এ দি বেঙ্গল গেজেট, অপশান বি দি ক্যালকাটা ক্রনিকল, অপশান সি বম্বে হেরাল্ড, না অপশান ডি মাদ্রাজ কুরিয়ার। তাহলে 41 দাগের সঠিক উত্তর কী হবে? না, ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র ছিল বেঙ্গল গেজেট, দি বেঙ্গল গেজেট, অর্থাৎ অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর। দেখো কী বলছে, বেঙ্গল গেজেট বা হিকির বেঙ্গল গেজেট ছিল ভারতের কলকাতা থেকে প্রকাশিত একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা। এটি ছিল ভারতের প্রথম প্রধান পত্রিকা, যা 1780 সালের 29শে জানুয়ারি যাত্রা শুরু করে, অর্থাৎ প্রকাশিত হয়। এটি 2 বছর পর্যন্ত প্রকাশ হয়েছিল। এবার কী রয়েছে, পত্রিকাটির মালিক সম্পাদক ছিলেন কে? মালিক সম্পাদক ও প্রকাশক ছিলেন জেমস অগাস্ট হিকি। 23শে মার্চ 1782 সালে পত্রিকাটি প্রকাশ করা বন্ধ হয়ে যায়। নেক্সট দেখো 42 নম্বর প্রশ্ন কী বলছে, 1907 সালে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন কে? 1907 সালে কংগ্রেস অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন কে? অপশান এ দাদাভাই নওরোজি, অপশান বি রাসবিহারী বসু, অপশান সি মতিলাল নেহরু, না অপশান ডি সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তাহলে 1907 সালে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন কে? না 42 দাগের সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ রাসবিহারী ঘোষ। অপশান বি হচ্ছে সঠিক উত্তর, রাসবিহারী বোস নয়, রাসবিহারী ঘোষ। দেখো ডিটেলস কী রয়েছে, যে 1907 সালের সুরাট অধিবেশন, তাহলে 1907 সালে কোথায় অধিবেশন হয়েছিল? সুরাটে। কংগ্রেসের নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে কী হয়েছে? বিচ্ছেদ। এই জন্য এটা গুরুত্বপূর্ণ। এটা WP এক্সাইজ কনস্টেবল মেন্স 2019, NTPC CBT 1 2021 আসা প্রশ্ন। দেখো কী বলছে নেক্সট এবং আজকের শেষ প্রশ্ন, চীনে কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠিত হয় কত সালে? অপশান এ 1974, অপশান বি 1948, অপশান সি 1949, নাকি অপশান ডি 1950। তাহলে চীনের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় কত সালে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ 1949। এবং ভারতের যদি বলে কমিউনিস্ট পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয়, না এটি হয়েছিল কানপুরে। কোথায়? কানপুরে হয়েছিল কত সালে? 1925 সালে, 1925 সালে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটির সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবে, যাতে পরবর্তী ক্ষেত্রে অন্যান্য যে সমস্ত ইম্পর্টেন্ট ক্লাসগুলো করাবো সেগুলোর লিঙ্ক তোমরা বা আগের থেকে তোমরা সূচনা সেখানে পেয়ে যাবে। ওকে, ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ। ঠিক আছে, আজকে এখানে শেষ করছি।